আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই সোয়া, কিছু একটা কম মনে হচ্ছে। কি কম হয়েছে বলতো? আরো কি করতে চাস? এমনি অনেক সাজিয়েছিস। দাঁড়া, বলেই চোখ বুলিয়ে নিয়ে কেয়া বলে, মনে পড়েছে, তোর এই সাজের সাথে খোপায় একটু ফুল কম মনে হচ্ছে। কি করা যায় বলতো? এখন তাজা ফুল কোথায় পাবো? এই ছাদে ফুল গাছ আছে? হ্যাঁ আছে তো। তাহলে থাক। বলেই দৌড় দেয় কেয়া। ছাদে গিয়ে দেখে নানা রকম ফুল গাছ দিয়ে ভরানো। এগুলো যে ছোঁয়ার কাজ তা জানে কেয়া। সেখানে খুঁজে খুঁজে থোকা থোকা করে থাকা সাদা রঙের জুঁই ফুল পছন্দ হয় কেয়ার। যেমন সুন্দর দেখতে তেমন তার সুঘ্রাণ। কিছু ফুল ওড়নায় ছড়িয়ে নিয়ে নিচে আসে। সুই সুতা দে। এই কি করছিস কি তুই? এই সময় আবার মালা গাঁথবি নাকি? তোর মাথা খারাপ হয়ে গেছে। এত কষ্ট করতে হবে না তোর, এমনিই ঠিক আছে। তুই চুপ করবি? দে বলছি। সুই সুতো এগিয়ে দিল ছোঁয়া। কেয়া বসে একটা একটা করে ফুল সুতোই তুলল। কিছুক্ষণেই একটা মালা গেঁথে জড়িয়ে দিল ছোঁয়ার খোপায়। 16 কলা পূর্ণ হলো এবার। অসাধারণ সুন্দর দেখালো ছোঁয়াকে। সেই সাথে জুঁই ফুলের মিষ্টি গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে ছোঁয়ার খোপা থেকে। বাহ সোয়া, তোকে না সেই লাগছে, মন চাচ্ছে চুম্মা দিই। সাচরামি গের মতো করিস না, তাহলে আবার একজন ফিট হয়ে যাবে। তোর স্বাধীন ভাই আজ এমনিই সেন্টি খাবে। মুখ ভাঁজ করে বলল কেয়া। শুধু আমার স্বাধীন ভাই নয়, আরো একজন আছে, সে সেন্টি খাবে। কে রে? তোর আরো কোনো আশিক আছে নাকি যে দিওয়ানা হয়ে আছে? আমার নই বেবি, সে কে সময়ই বলে দেবে। কলিং বেল বেজে উঠলে দুজনেই নিচে নেমে আসলো। দরজা খুলতে গেল কেয়া নিজেই, কিন্তু দরজা খুলেই যাকে দেখল কেয়া মুখ কুঁচকে নিয়ে সরে আসলো তাড়াতাড়ি। কিছুটা এগিয়ে এসে বিড়বিড় করে বলল, এসেছেন আফ্রিকার বান্দর। আপনি কি আমায় কিছু বললেন? মানে কি কি যেন শুনতে পেলাম। না, কিছু বলি নাই। বলিলাম আপনার দর্শন পেয়ে আমি ধন্য। হাত ভাঁজ করে বলল কেয়া। ও তাই বলুন। আসলে অনেকেই তাই বলে, আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে নাকি ক্রাশ খায়। হ ভাই হ, আমিও ক্রাশ খাইছি আপনারে দেখে। ওদের ঝগড়া দেখে শেষ ছোঁয়াই চলে এলো ওদের কাছে। এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, আর ভাইয়া আপনিও আসুন তো, আগে ভেতরে আসুন। মাশাআল্লাহ, এই আমি কাকে দেখছি? কোনো পরিটরি নয় তো? খুব 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 কিউট লাগছে ছোঁয়া। ধন্যবাদ ভাইয়া, তবে আপনি যতটা বলছেন ততটাও না। আসুন তো আগে বলুন। ভেতরে এসে বসতে বসতে বাঁধন বলল, সত্যিই সুন্দর লাগছে ছোঁয়া। বলছি যে খালি একাই শাড়ি পরলে হবে? আশেপাশে যেই কাজের বেডিগুলো আছে না, মানে তাদেরও পরাও। আর চোখে কেয়ার দিকে তাকিয়ে বলল বাঁধন, এই যে মিস্টার, আপনি কাকে কাজের বেডি বলছেন? হ্যাঁ, আপনার সাহস তো কম নয়। আমাকে কি কাজের মেয়ের মতো মনে হয়? একটু একটু আর কি। মুখ বাঁকা করে বলল বাঁধন। কি করে তেড়ে উঠতেই বাঁধন কথা ঘোরালো। বলছি ছোঁয়া, স্বাধীন ভাইকে দেখছি না যে, উনি কোথায়? উনি একটু বাজারে গেছেন ভাইয়া, এই তো চলে আসবেন। বলতেই বেলের শব্দ। ছোঁয়া বলল, কে? আমি দরজা খুলতে পারবো না, তুই যা। কেন? তোর বর আসছে, তুই দরজা খুলবি? আমি কেন খুলবো? আমার বর হলে আমি খুলতাম। যা না তুই, আমি পারবো না। খোল না দোস্ত। পারবো না। শেষমেশ ছোঁয়া যায় দরজা খুলতে। দরজা খুলতেই স্বাধীন সামনে তাকিয়ে অবাক হয়ে যায় ছোঁয়াকে দেখে। চোখ ধাঁধিয়ে যায় ওর। কোন আসমানের সাদা পরি এসে ওর সামনে দাঁড়িয়েছে যেন। স্বাধীন অজানা ঘোরের মধ্যে চলে যায়। এত কাছে থেকেও এতদিন এই সৌন্দর্য দেখতে পাইনি। এমন সৌন্দর্য উপেক্ষা করা যে অন্যায়, মহা অন্যায়। মুগ্ধ চোখে তাকিয়ে স্বাধীন ছোঁয়ার সৌন্দর্য গিলছিল।
এতদিন চোখের ওপর যে জেদের পর্দা পড়েছিল তাই তো এমন মায়াবী মেয়েটাকেই দেখতেই পায়নি। কত সুন্দর লাগছে ওর ছোঁয়াটাকে। হুট করেই যেন সেদিনের ছোঁয়া বড় হয়ে গেল। ভালো করে খেয়ালই করেনি স্বাধীন কবে ছোঁয়া এত বড় হলো। পুরো শরীরে নব যৌবনের চৌলুস বয়ে বেড়াচ্ছে। কোথাও সেই আগের অভূত ছোট্ট ছোঁয়া নেই। এই মুহূর্তে ওর পৃথিবীর সব থেকে লাস্যময়ী নারী মনে হচ্ছে, যাকে উপেক্ষা করা কঠিন। বিমোহিত হয়ে স্বাধীন তাকাতেই লজ্জায় চোখ নামিয়ে নেয় ছোঁয়া। এতদিন ভয় করে দূরে দূরে থাকা মানুষটি ওর দিকে এমন করে তাকিয়ে থাকায় ছোঁয়া লজ্জায় কুঁকড়ে যায়। ওদের এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভ দৃষ্টি করার দৃশ্য দেখে কেয়া বিরক্ত করতেই উঠে আসে। ছোঁয়ার একদম কাছে দাঁড়িয়ে লম্বা করে স্বাধীনকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। স্বাধীন কিছুটা হকচকিয়ে ওঠে। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে এমন দুয়ারে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকিয়ে থাকবেন নাকি ভেতরেও আসবেন? ও হ্যাঁ, অবশ্যই। তা কখন এলে কেয়া? আমি তো অনেকক্ষণ এসেছি স্যার। এসেই তো সোয়াকে এমন সাজালাম, তো কেমন লাগছে ওকে? কেয়ার প্রশ্নে আবারও তাকায় স্বাধীন ছোঁয়ার দিকে। তাকিয়ে থেকেই উত্তর দেয়। অসাধারণ। ছোঁয়া তাড়াতাড়ি চলে আসে ওখান থেকে। দুটো পাগলের পাল্লায় পড়ে শুধু শুধু লজ্জা পাওয়ার চেয়ে সরে আসাই ভালো। স্বাধীনও কেয়ার হাতে চকোলেট আইসক্রিমগুলো দিয়ে বলে, এই নাও কেয়া, এগুলো তুমি আর ছোঁয়া মিলে খাও। আর বাঁধন কোথায়? ও কি এসেছে? সে কোথায় সেটা আমাকে বলছেন কেন? আমি কি তার ঘরের বউ লাগি? আপনিই দেখে নিন না। বাঁধন কথাটা শুনতে পেয়ে সাথে সাথেই জবাব দেয়, কেন আজ বউ না হলেও কাল তো হওয়াই যায়, চাইলে আজই করে ফেলতে পারি। আমার বয়ে গেছে অমন উগান্ডার স্যারার বউ হওয়ার। ওদের থামাতে ছোঁয়া বলে ওঠে, ছি কেয়া, কি ভাষা এগুলো! আয় তো এদিকে। সবাই এসে বসে সোফায়। স্বাধীনও হাসি মুখে কুশল বিনিময় করে বাঁধনের সাথে। আবার ধন্যবাদ জানাই এভাবে ছোঁয়াকে হেল্প করার জন্য। এরই মাঝে খাবার এসে যায়। স্বাধীন বাইরে গিয়ে রিসিভ করে নেয় ডেলিভারি বয়ের কাছ থেকে। ছোঁয়াও উঠে যায় খাবার সার্ভ করার জন্য। এখন ড্রয়িং রুমে শুধু কেয়া আর বাঁধন। বাঁধন চট করে উঠে নিচের সোফাটা ছেড়ে কেয়ারটাতে বসে। কি ব্যাপার, বড্ড গায়ে পড়া ছিলে তো আপনি, এখানে এসে বসলেন কেন? বাঁধনও কম চাই না, মুখ ভেঙচি কেটে বলল, কি সব ভাষা আপনার! সাধে কি আর আপনাকে উগান্ডা বলেই? আমার ইচ্ছে করছে আমি এখানে বসেছি, আপনার ইচ্ছে করলে আমার কোলেও আপনি বসতে পারেন। ছি, আমি আপনার কোলে বসতে যাব কেন? মুখে কি কিছুই আটকায় না? বেয়াদব ছিলে। আমি বেয়াদব? ঠিক আছে, তাহলে একটু বেয়াদবি করেই দেখাই। বলেই বাঁধন আগাতে লাগলো কেয়ার দিকে। কেয়াও সরে যেতে লাগলো। কেয়া যত সরে যায় বাঁধন ততই এগিয়ে যায়। এমন করে কেয়া একেবারে ধারে চলে এলো। বাঁধন তখন আস্তে আস্তে মুখটা এগিয়ে নিয়ে যেতে লাগলো কেয়ার দিকে। কি কি করছেনটা কি? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সরুন 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 বলছি। বাঁধন তবুও এগোতেই থাকলো কেয়ার দিকে। একদম কেয়ার মুখের কাছাকাছি বাঁধনের অবস্থান হলে কেয়া দুহাত দিয়ে মুখটা ঢেকে নিল। সরুন, এসব কি কি? আমি কিন্তু চিল্লাবো। বাঁধনের এক হাত দিয়ে কেয়ার পাশের সোফাটাকে এমনভাবে ধরে রাখা আছে যে কেয়া চাইলেও উঠে যেতে পারবে না। এমন সময় বাঁধন ওভাবেই এগিয়ে কেয়ার পাশের টেবিলটা থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। কেয়া কিছুক্ষণ পর হাত দুটো মুখ থেকে সরিয়ে বাঁধনের দিকে বড় বড় করে তাকায়। বাঁধন ডোন্ট কেয়ার ভাব নিয়ে গ্লাসটা কেয়াকে দেখিয়ে বলে, কি দেখছেন? পানি পানি খাচ্ছি আমি। আপনি পাপানি খাওয়ার জন্য ওভাবে এগিয়েছিলেন? হ্যাঁ, কেন? আপনি কি মনে করেছিলেন কি খেতে আমি এগিয়েছিলাম? না মানে থাক, এমনি। কেন, আমাকে কি এতটাই অসভ্য মনে হয় আপনার? দেখুন, আমি কিন্তু খুব ভদ্র ছেলে। এতদিন ধরে নিজেকে মেয়েদের কাছ থেকে সেভ রেখেছি। ওসব চুমু টুমু খেতে আমি মেয়েদের কাছে যাই না। গর্ব করার মতো অভিনয় করে বলল বাঁধন। লাফ দিয়ে উঠে পড়ল কেয়া।
এই যে মিস্টার, আপনি নাকি ভদ্র? আমি কখন বললাম আপনি চুমু খেতে এগিয়েছিলেন আর আমি আপনার সাথে কথা বলছি কেন? যত সব ফাউল ছেলে পেলে। বলেই দমদম করে কিচেনের দিকে চলে গেল কেয়া। প্যাকেট খুলে খুলে ছোঁয়া খাবারগুলো বাটিতে রাখছিল। স্বাধীন পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোঁয়াকে। হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল ওর মাথায়। হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল ছোঁয়াকে। আচমকা এমন জড়িয়ে ধরায় ছোঁয়া কিছুটা চমকে উঠল। তারপরই বুঝতে পেরে স্বাধীনকে ছাড়ানোর জন্য বলল, স্বাধীন ভাইয়া ছেড়ে দাও না প্লিজ, এখানে ওরা আছে, কেউ দেখে ফেলবে, ছাড়ো না আমায়। দেখলো তো তাতে কি? আমি তো অন্য কাউকে আদর করছি না, আমি আমার বউকে আদর করছি। তবুও ভাইয়া ছাড়ো প্লিজ, কেয়া দেখলে আমার মান সম্মান সব শেষ করে দেবে বলে বলে ছাড়ো ভাইয়া। হুম, আমি ছাড়বো না। ছাড়বে না? না। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই একটুখানি শ্বাস নিয়ে তা স্বাধীনের গালের দিকে এগিয়ে নিয়ে গেল। দাঁড়াও, এগুলো গালে লাগিয়ে দিব। বলেই গালে লাগানোর মতো করলো। তবুও স্বাধীন না ছেড়ে বলল, দে দে লাগিয়ে, পরিষ্কারটাও তৈরি করে দিতে হবে নি, তাও আবার স্পেশাল ভাবে। ছি ভাইয়া, তুমি বড়ই ঠোঁট কাটা, যাও বলছি। বলেই জোরে ছোঁয়া ছাড়ানোর চেষ্টা করতেই বাইরে থেকে কেয়া গলা ছাড়ল। কিচেনে এত রোমান্স করতে হবে না। এই বাচ্চা মেয়ে কেয়াটাকেও একটু দেখুন, এসব দেখলে তাড়াতাড়ি পাকনা হয়ে যাব তো। স্বাধীন লজ্জায় সাথে সাথেই বেরিয়ে গেল কিচেন থেকে। আর ছোঁয়া এসে সোজা কেয়ার কান টেনে ধরল। তুই বাচ্চা তাই না? বাচ্চা নয় তো কি, একদম নাবালিকা। নাবালিকা? তা বাবু, কয়টা দাঁত উঠেছে তোমার? দুই বান্ধবী মিলেই হো হো করে হেসে উঠল। বেচারা স্বাধীন গিয়ে বসল বাঁধনের কাছে। বাঁধন মুখ দেখেই বুঝে গেল কিছু একটা হয়েছে। এই শাকচুন্নিদের জ্বালায় ভালো করে রোমান্সও করতে পারবেন না স্বাধীন ভাই। ঠিকই বলেছ, তাড়াতাড়ি একে রশি পরিয়ে নিয়ে চলে যাও তো। তুমি তো ভাই রশি পরাতেই পারছো না, এমন করলে হবে না, ডিরেক্ট প্রপোজ করে দাও, তখন দেখবে কি করে। এইটা তো ছোঁয়া না, এটা গুন্ডি ভাই। এর এত সহজে পোষ মানানো যাবে না। আর তাছাড়া ভয়ও করে, যে ডেঞ্জারাস মেয়ে। তোমরা পুলিশরা বাইরে গুন্ডা মাস্তানদের তাড়াও, অথচ বাড়িতেই গুন্ডি পুষতে ভালোবাসো। কি করব বলুন, এটাই অভ্যেস হয়ে যায়। তাই তো ঠান্ডা ভদ্র মেয়ে দেখলে পানসে পানসে লাগে। দুজনেই হো হো করে হাসিতে মাতে। তবে কেয়া সত্যি খুব ভালো মেয়ে বাঁধন। আমার কলেজেই পড়ে তো, অনেক কাছে থেকে দেখেছি। হলফ করে বলতে পারি যথেষ্ট সুন্দর মনের মেয়েটা। না হলে কি বান্ধবীর বিপদে অমন ঝাঁপিয়ে পড়তে পারে? হাসি থামিয়ে বলে স্বাধীন। আমিও জানি, তাই তো একেবারে গেড়ে বসেছি। এবার ছোঁয়ায় ভরসা, ও যদি একটা লাইন লাগিয়ে দেয়। এমন সময় ওরাও চলে আসে। তারপর চারজন মিলে একসাথে বসে ডিনার করে। এভাবেই আড্ডা দিয়ে রাত প্রায় 8টা বেজে যায়। কেয়ার আবার মেসে 8টার পর ঢুকতে দেয় না, তাই তো আর দেরি না করেও উঠতে চায়। এই কেয়া, আজ আমাদের বাসায় থেকে জানা, 8টা বেজে গেছে, এখন গেলে ঢুকতে দেবে তোকে? না রে দোস্ত, এমনিতেও এখান থেকে আমার মেস খুব দূরে নয়, আর আমি দারোয়ান মামাকে বলে আসছি, উনি খুলে দেবেন। যাস না আজকে, থাকলেই তো পারিস। না রে, সকাল সকাল ক্লাস আছে না কাল। এখান থেকে উঠে ফ্রেশ হয়ে আবার মেসে গিয়ে সব কিছু নিয়ে বের হতে হতে দেরি হয়ে যাবে। আর তাছাড়াও মেসের নিয়ম তো জানিস, হুট করে এক রাত বাইরে থাকলে সবাই খারাপ ভাববে। তার চেয়ে বরং এখন যাই, আর কাল সকালেই তো দেখা হচ্ছে। কিন্তু তুই একা যাবি কি করে? সাথে সাথেই বাঁধন বলে উঠল। বলছি যে ছোঁয়া, এবার আমিও উঠি রে, আমারও যেতে হবে। আর আমি কিন্তু কলেজের রাস্তার ওদিকেই যাব। আর চোখে কেয়ার দিকে তাকিয়ে বলল, কেয়া, যাবি ওনার সঙ্গে? দেখ দোস্ত, তুই হেঁটে গেলে তাও 15-20 মিনিট লাগবে, আর ওনার সাথে গেলে 5 মিনিটেরই তো ব্যাপার। না না, আমি ওনার সাথে যাব না, আমি একাই যেতে পারি। দেখুন মিস উগান্ডা, সব জায়গায় জিদ মানায় না। রাতে শহরের রাস্তায় একটা মেয়ে কিছুতেই নিরাপদ নয়। তর্ক না করে চলুন আমার সাথে, আমি নামিয়ে দিচ্ছি। স্বাধীনও কেয়াকে বলল, একদম ঠিক কেয়া,
বাঁধনের সাথেই যাও। একা যাওয়াটা ঠিক নয়। আমি নিয়ে যেতাম তোমায়, কিন্তু ছোঁয়াও তো বাসায় একা থাকতে পারবে না। বলছি যে যেতে হলে তুমি বাঁধনের সাথেই যাও, নয়তো না। আচ্ছা ঠিক আছে স্যার। বলেই কেয়া মেনে নিল। তারপর সবাই সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল কেয়া আর বাঁধন। বাঁধনের বাইকের পেছনে বসে আছে কেয়া, প্রচণ্ড বিরক্ত হয়ে। বলছি যে আমি কি ভ্যান গাড়িতে চড়েছি? এর চেয়ে তো ভ্যানও চড়ে যায়। দেখুন মিস, আমি একজন আইনের লোক, তাই আমি কিছুতেই জোরে গাড়ি চালাতে পারবো না। এটাই রুলস। আমাকে রুলস শেখান। তা কোন রুলসে লেখা আছে গাড়ি 20-এর নিচে রেখে ড্রাইভ করতে হবে? এটা স্পেশাল রুলস। আপনার থাকতে হলে থাকুন, নয়তো নেমে যান। ঠিক আছে, আমি নেমেই যাব। গাড়ি থামান। সমস্যা তো আমার না, সমস্যা আপনার। আমার তো ভালোই লাগছে, মানে সুন্দরী মেয়ে গাড়ির পেছনে নিয়ে যেতে মজাই আলাদা। আপনার সমস্যা, আপনি নেমে যান, গাড়ি থামবে না। বাড়ি খাটাস লোক তো আপনি। গাড়ি না থামালে নামবো কি করে? এই যে মানে এক হাতে আমার কাঁধ ধরে আস্তে আস্তে চলন্ত লিফটে ওঠার মতো করে নেমে যান, কিন্তু গাড়ি থামবেও না, স্পিডও বাড়বে না। একটা মেয়েকে একা পেয়ে এভাবে চলন্ত গাড়ি থেকে নামতে বলছেন? আপনি কি মানুষ? তাহলে চুপচাপ বসে থাকুন, খুব ভালো লাগছে আমার ড্রাইভ করতে। তার চেয়ে তো আমার পায়ে হেঁটে যাওয়াই ভালো ছিল, তাও অন্তত আরো আগে পৌঁছাতাম। বিরক্তি নিয়ে বলে কেয়া। কিন্তু আমার খুব ভালো লাগছে, কিছুটা ওই কি বলে না, ওই যে ছোটবেলার সিঁড়ির রেলিংয়ে বসে কল্পনার গাড়ি চালানোর মতো মনে হচ্ছে। সে কি ফিলিংস! থাকুন আপনি আপনার ফিলিংস নিয়ে, আমি চলে এসেছি, এখানেই নামবো। কি? এই যা, এত তাড়াতাড়ি চলে এলাম, আর একটু কম স্পিড দিতে হতো। বিড়বিড় করে বলে বাঁধন। গাড়ি থামিয়ে নামিয়ে দেয় কেয়াকে। অলরেডি 15 মিনিট লেগে গেছে, যেটা হেঁটেই 20 মিনিটে আসা যায়। তা আবার কবে দেখা হবে আমাদের? বাঁধন কেয়ার দিকে তাকিয়ে বলে। জীবনেও না, এবার যান। কল্পনার গাড়ি চালাতে চালাতে এগিয়ে যান, যত সব। বাঁধনও গাড়ি স্টার্ট দিয়ে ফিরে তাকিয়ে কেয়াকে বলে। এমন করে বলো সুন্দরী, কলিজায় লাগে গো। বলেই ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করে চলে যায়। থ হয়ে দাঁড়িয়ে থাকে কেয়া, কিছুক্ষণ হাঁ করে থেকে বলে, কি খচ্চর ছেলে রে বাবা। সবকিছু গোছগাছ করে ছোঁয়া নিচের রুমে যাচ্ছিল, এমন সময় খপ করে ওর হাত ধরে নিচের ঘরে টেনে নেয় স্বাধীন। আচমকা টানে ছোঁয়া কিছুটা চমকে ওঠে। নিস্তব্ধ রজনী, চারিদিকে নিস্তব্ধতা জানান দিচ্ছে রাতের গভীরতা। বদ্ধ ঘরে কাছাকাছি দাঁড়িয়ে আছে দুটি প্রেমিক যুগল। দুজনের মনেই গভীর প্রেম বিরাজ করলেও নারীর হৃদয়টি প্রেমিক পুরুষটিকে চালানোর এক দুষ্টু মিষ্টি খেলায় মেতেছে। সে কিছুতেই এই জেদি পুরুষটির কাছে ধরা দিতে রাজি নয়, তার যে অনেক হিসেব নিকেশ বাকি। আচমকা টানে ছোঁয়াকে নিচের রুমে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয় স্বাধীন। দেওয়ালের সাথে ছোঁয়াকে নিজের দুহাত দুদিকে দিয়ে আটকে রেখেছে। আমায় কেন আটকালেন স্বাধীন ভাইয়া? আমি আমার রুমে যাব। রুমে যাবি না? এই মেয়ে, তোকে শাড়ি পরতে কে বলেছে বলতো? কেন পরেছিস? আমাকে জ্বালানোর সবগুলো উপায় তোর জানা, তাই না? আমি কি করলাম স্বাধীন ভাইয়া? এমনি শখ হলো তাই পড়েছি। এমনি শখ হলো তাই পড়েছিস, তাই না? নাকি আমাকে আরও বেশি পড়াতে এসব আয়োজন? কে দেয় বলতো তোকে এসব বুদ্ধি? ওই বান্দর কেয়া, তাই না? কাল ক্লাসে ওর হচ্ছে। না না ভাইয়া, এসব কি বলছো? কেয়া কেন কিছু বলতে যাবে? সত্যি আমার শখ হলো তাই পড়েছি। ও আচ্ছা, তাই পড়েছি। কেন, ভালো লাগছে না বুঝি? শাড়ি পরলে তোকে যদি ভালো না লাগে তবে শাড়ির সৌন্দর্যই মূল্যহীন। আচ্ছা, শখে পড়েছিস তাই না? তো শখে যখন পড়েছিস তো এর দাম তো দিতেই হবে। বলেই স্বাধীন মুখ নিয়ে যায় ছোঁয়ার উন্মুক্ত গলার দিকে। শুভ্র রঙা চুই ফুল যেখানে ঘাড়ে লুটুপুটি খাচ্ছে, ঠিক তার পাশেই মুখ ডুবিয়ে দেয় স্বাধীন। হঠাৎ স্বাধীনের এহেন কাণ্ডে শিহরিত হয় ছোঁয়া। তৎক্ষণাৎ মনে পড়ে কেয়ার দেওয়া বুদ্ধি। ও মা গো, মরে গেলাম গো, কি ব্যথা! আমার এমন হচ্ছে কেন? বলেই ছোঁয়া পেট চেপে ধরে বসে পড়ার মতো করে। হঠাৎ ছোঁয়ার এমন আর্তনাদে ভীষণ রকম চমকে ওঠে স্বাধীন।
এই এই ছোঁয়া, কি হয়েছে তোর? এমন করছিস কেন? বল আমায়, কি হলো? ব্যথা, খুব ব্যথা ভাইয়া। আমি রুমে যাব, দাঁড়াতে পারছি না। ও বাবা গো। ব্যথা? কোথায় ব্যথা? কিসের ব্যথা? বলবি তো আমায়? ডক্টরকে ফোন করব? প্লিজ বল লক্ষ্মীটি। ছোঁয়া আবারও আগের মতো চিল্লানোর মতো করে বলল, পেটে ভাইয়া, পেটে ব্যথা। বাইরের খাবার খাইছি তো, তাই মনে হয় এমন হচ্ছে। আমি আমার রুমে যাব। কোথায় দেখি? আমি মেসেজ করে দেই। আর চল, কিছু মেডিসিন দিচ্ছি, খেয়ে নে। এই করছো কি? আমার কোনো মেসেজের দরকার নেই, আর মেডিসিনও নিতে হবে না। একটুখানি আমার বিছানায় গড়াগড়ি করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যথা বিছানায় গড়াগড়ি করলেই ঠিক হবে? তো আমার বেডেই কর। চল, তোকে আমি বেডে নিয়ে যাচ্ছি। না না ভাইয়া, তোমার বেডে হবে না, আমাকে আমার বেডেই যেতে হবে। আর আমি একাই যেতে পারবো। এই না, তোকে মেডিসিনও নিতে হবে। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। বলেই স্বাধীন কোলে তুলে নিল ছোঁয়াকে। হঠাৎ কোলে নেওয়ায় ছোঁয়াও চোখটা সামলাতে না পেরে স্বাধীনের গলা দুহাতে জড়িয়ে নিল। তারপর স্বাধীন ছোঁয়াকে নিয়ে ওর রুমের দিকে নিয়ে গেল। তুই একটু সহ্য কর ছোঁয়া, আমার কাছে মেডিসিন আছে, আমি খাইয়ে দিচ্ছি। তুই খুব তাড়াতাড়ি ভালো হবি, একটু কষ্ট কর প্লিজ। উদ্বিগ্ন হয়ে স্বাধীন ছোঁয়াকে রুমের দিকে নিয়ে গেল। তুমি ফেসে গেছো সাইকোলজির মাস্টার। কোনটা আসল ব্যথা আর কোনটা নকল ধরতে পারলে না। কেন আমায় কষ্ট দিত না? এখন আমার সময়। মনে মনে এসব বলে হাসে ছোঁয়া, আর মুখে আবারও চিল্লিয়ে ওঠে, ও মা গো, ও বাবা গো, খুব ব্যথা। একটু একটু কষ্ট কর ছোঁয়া, এই তো সেরে যাবে। বলে ছোঁয়ার বিছানায় আস্তে করে শুইয়ে দিল স্বাধীন। এবার গেল নিচের রুমে মেডিসিন আনতে। স্বাধীন বাইরে যেতেই এতক্ষণের চেপে রাখা হাসিটা ফিক করে হাসল ছোঁয়া। এই নে, এই মেডিসিনটা খেয়ে নে, তাড়াতাড়ি সেরে যাবে। বলেই এক গ্লাস পানি এগিয়ে দিল স্বাধীন। আমি খাচ্ছি ভাইয়া, তুমি জানালাটা লাগিয়ে দাও না প্লিজ, খুব হাওয়া আসছে। স্বাধীন গেল জানালা লাগাতে। সেই ফাঁকে ছোঁয়া ঔষধটা খাটের পাশে ফেলে দিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। এবার চোখ বন্ধ কর ছোঁয়া, একটু ঘুমানোর চেষ্টা কর, আমি আছি। চোখ দুটো বন্ধ করে ছোঁয়া পাশে স্বাধীন বসে ওর চুলে বিলি কাটতে থাকে। একসময় চোখ দুটো সত্যিই লেগে আসে ছোঁয়ার। কোনো রকমে চোখ খুলে স্বাধীনকে বলে, এবার তুমি যাও ভাইয়া, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। বলেই স্বাধীন ছোট্ট একটা চুমু খায় ছোঁয়ার কপালের মাঝখানে, আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, যতদিন না তোকে আমি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছি, ততদিন তুই আর এমন করে শাড়ি পরে সাজিস না ছোঁয়া। আমার কষ্ট হয় রে, খুব কষ্ট। নিজেকে সামলাতে পারি না, তোর প্রেমে ডুবে যেতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে ছোটবেলা থেকেই আমায় পড়াস তুই? তুই আমার সব থেকে বড় নেশা, তা কেন বুঝিস না? ঘুমা আমার পরি। বলেই দরজা লাগিয়ে চলে যায় স্বাধীন। ও এখন নিকোটিনে পড়বে। প্রেয়সীর এই মাদকময় নেশা কাটাতে সত্যিকারের আরও একটা নেশা যে ওর প্রয়োজন। তাই তো সিগারেটটা ধরিয়ে ব্যালকনিতে গিয়ে বসে স্বাধীন। ছোঁয়া ও স্বাধীনের কথাগুলো শুনতে পেয়ে শুধু বাঁকা একটা হাসি দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। প্রায় রাত 12টা। শাড়ি পরে থাকায় খুব অস্বস্তি লাগে ছোঁয়ার, সাথে খুব তেষ্টাও পায়। তখন ওভাবে ঘুমিয়ে পড়াই রুমে পানি এনে রাখা হয়নি, সেই সাথে শাড়িও চেঞ্জ করা হয়নি। তাই তো উঠে সোজা ওয়াশরুমে যায়। শাড়িটা পাল্টে পছন্দ মতো একটা সুতির জামা পরে নেয়। এবার পানি খেতে নিচে যাওয়ার জন্য বের হয়। দরজা খুলতেই দেখতে পাই স্বাধীন বারান্দায় দাঁড়িয়ে অন্যদিক হয়ে সিগারেট ফুঁকছে। এত রাত হয়ে গেছে তবুও ঘুমায়নি ছেলেটা। গভীর আকাশে ওঠা অর্ধচন্দ্রটা অবলোকন করছে একাই। নিচে নিচেই কিছুটা অনুতপ্ত হয় ছোঁয়া। পেটে ব্যথার বাহানাটা দেওয়া একদম ঠিক হয়নি। কিভাবে এত রাতেও ছেলেটা না ঘুমিয়ে দাঁড়িয়ে আছে? প্রচণ্ড ভালোবাসায় সিক্ত হয় ছোঁয়ার মন। ওর স্বাধীন ওর জন্য আজ কতটা ব্যস্ত। এত ভালোবাসা ওর জন্য জমা ছিল, এতটা সার্থক কপাল ওর। ছোঁয়াও এবার আর নিজেকে আটকায় না। আস্তে আস্তে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে স্বাধীনকে। স্বাধীনও সামনে থেকে ছোঁয়ার হাত দুটো আঁকড়ে ধরে। উঠলি কেন? একটু আগেই তো দেখলাম ঘুমিয়ে আছিস। ব্যথা কমেছে? তুমি কি করে বুঝলে স্বাধীন ভাইয়া এটা আমি?
রাতে কোনো শাকচুনিও তো হতে পারে। তোকে একদিন বলিনি তোকে চিনতে তোর গায়ের গন্ধই আমার যথেষ্ট। তুই কখন কি পারফিউম ইউজ করিস তা আমার মুখস্থ। তোর প্রত্যেকটা ছোঁয়া আমার চেনা, তোর পায়ের ধাপ আমার মাপা। আর শাকচুন্নির কথা বলছিস? এক শাকচুন্নির যন্ত্রণাই বেহাল দশা, আবার আরেকটা কই থেকে আসবে? আর আসলেও এই শাকচুন্নি কি আস্ত রাখবে তাকে? একদম নয়, একেবারে গলা টিপে দিব। তুমি ঘুমাওনি ভাইয়া? ওভাবে রেখে আমি ঘুমাবো কি করে? একটু পরপর গিয়ে দেখে আসছি। তুমি চলো ভাইয়া, ঘুমোবে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর একটা কথা, আর কখনো তোমাকে কষ্ট দিব না। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, এভাবেই কি জড়িয়ে ধরে থাকবি আমাকে? তাহলে তো সারা রাত না ঘুমিয়েও কাটিয়ে দিতে পারবো আমি। লজ্জায় কুঁকড়ে গেল ছোঁয়া। তাড়াতাড়ি করে ছেড়ে দিল স্বাধীনকে। যথাযথ দূরত্বে গিয়ে দাঁড়ালো। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। আমি কিন্তু বড়ই বেলাজ। সাইকোলজি টিচার তো, এসব লজ্জা সরম অনেক আগেই চলে গেছে। আর আপনিও আমার সাথে থাকতে গেলে এত লজ্জা পেলে চলবে না ম্যাম। ছি, কি অসভ্য। বলেই ছোঁয়া স্বাধীনের রুমে আসে, সাথে স্বাধীনও। এবার শুয়ে পড়ো তো তুমি, আমি হাত বুলিয়ে দিচ্ছি। তোকে কিচ্ছু করতে হবে না। তুই এখানে থাকলে আমার ঘুম আসবে না, অনেক দুষ্টমি বুদ্ধি মাথায় আসবে, আবারও বেসামাল হয়ে যেতে পারি। তার চেয়ে বরং যা রুমে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, ঠোঁটকাটা পুরুষ। বলে ছোঁয়াও পানি খেয়ে এসে নিচের রুমে চলে গেল। একটি উজ্জ্বল দিনের সমাপ্তি হলো দুটো নরনারীর রঙিন ভালোবাসার মধ্য দিয়ে। ফুরফুরে সুন্দর সকাল, প্রকৃতিতে প্রথম কার্তিকের ছোঁয়া। প্রচণ্ড প্যাচপ্যাচে গরম ছেড়ে হালকা শীতের আমেজ। সকালবেলা বিন্দু বিন্দু শিশিরেরও দেখা মিলছে আজকাল। সকাল সকাল একটু একটু শীতও লাগছে। ছোঁয়া ছাদে গাছগুলোতে পানি দিয়ে এলো। আজ আলম চৌধুরী আর শাহানা বেগমের আসার কথা, তাই তো ছোঁয়া আজ কলেজে যাবে না। এতদিন পর ওনারা আসছেন বলে ছোঁয়া সকাল থেকে স্বাধীনের সাথে লেগেছে বাজারে যাওয়ার জন্য। বড় আপু বড় মার পছন্দের খাবারগুলো আজ রান্না করে রাখবে। এই কদিন ওখানে কি খেয়েছে না খেয়েছে তার ঠিক নেই। বড় দেখে একটা ইলিশ মাছ আনার কথাও বলেছে ছোঁয়া। আলম চৌধুরী ইলিশ মাছের পাতুরি খেতে খুব পছন্দ করেন। কিছু কুমড়ো পাতাও আনা দরকার। ছাদের সবগুলো শুধু ফুল গাছ, একটু সবজি গাছুচি লাগানো দরকার। তাই এবার বুঝলো ছোঁয়া। স্বাধীনকে সেই সকালে ঘুম থেকে তুলেছে ছোঁয়া। ওর আবার ক্লাস আছে, তাই তো বাজারগুলো করে দিয়ে কলেজে যাবে। ওখানে ক্লাসটা কমপ্লিট করে এয়ারপোর্টে যেতে হবে ওনাদের আনতে। 12টা বাজতে বাজতেই পৌঁছে যাবেন ওনারা। স্বাধীন বিরক্ত মুখে বাজারের দিকে যাচ্ছে। সকালবেলায় মেজাজটা খারাপ করে দিয়েছে পাজি মেয়েটা। আজ যেন পাওয়ার বেড়ে গিয়েছে ওর। একটু কাছে ঘেঁষাই যাচ্ছে না। পাক্কা গৃহিণীর মতো ঠেলে ঠুলে বাজারে পাঠালো। একটু কাছে গিয়েও লাভ হয়নি। ঘরদোর পরিষ্কার করতে ব্যস্ত। স্বাধীন একটু হাত ধরে টেনে নেওয়ায় ময়লা হাত স্বাধীনের সাদা শার্টে লাগাতে চাচ্ছিল। কি সাহস, ভাবা চাই। এতটুকু পাত্তাও দিল না। সময় আমারও আসবে, তখন দেখাবো মজা। মনে মনেই শাসিয়ে নেয় স্বাধীন। তারপর গোমরা মুখেই লিস্ট দেখে দেখে বাজারগুলো নিতে থাকে। আজব, এই মেয়েটা লিখেছে কত বাজার, মনে হচ্ছে পুরো দোকানগুলোকে তুলে নিয়ে গিয়ে দিতে হবে। বদমাইশ মেয়ে, আমার সাথে লাগছিস। অনেক দিন উত্তম মধ্যম পড়েনি তাই। মনে মনেই বিড়বিড় করে স্বাধীন। মুখে একরাশ রাগ আর বিরক্তি ঝুলিয়ে রেখেই ঝটপট বাজারগুলো করে নিল ও। বাসায় গিয়ে আবার নাস্তা করে কলেজে যেতে হবে। উনি আবার কড়া করে বলে দিয়েছেন নাস্তা বাসায় করতে। ভাবা যায়, এই 2 দিনেই কেমন ছড়ি ঘোরানো শুরু করেছে। বাজারের ব্যাগগুলো এনে জোরে করে রাখলো স্বাধীন ছোঁয়ার সামনে। মুখে এখনো সেই বিরক্তি। ইস, নাকের ডগায় যেন রাগ লেগেই থাকে। মনে মনেই বলে ছোঁয়া। কাছে এসে বাজারগুলো নিতে নিতে বলে, কি ব্যাপার স্বাধীন ভাইয়া, এমন করে কেউ বাজারে ব্যাগ রাখে? সবজি নষ্ট হয়ে যাবে তো, আর তখন কিন্তু আবার বাজারে পাঠাবো। কথাগুলো বলতেই হাত দুটো ছট করে ধরে ফেলে স্বাধীন। ওর অভ্যেস মতো বেঁকিয়ে ধরতেই তেলে বেগুনে চলে ওঠে ছোঁয়া। দেখো, আজ আমায় অনেক রান্না করতে হবে। হাতে আবার ব্যথা দিও না, তাহলে কিন্তু রান্না করতে পারবো না। আর এই বাজারগুলো এখানেই পচবে। দাঁত কিরমির করে হাত ছেড়ে দেয় স্বাধীন। সাথে সাথেই কোলে তুলে নেয় ছোঁয়াকে। কি করছো স্বাধীন ভাইয়া, আমায় ছাড়ো। আমার অনেক রান্না করতে হবে। এখন এসব লুচুগিরি করতে এসো না।
নামাও আমায়, নামাও বলছি। স্বাধীন কোনো কথা না বলে সোজা সোফায় এনে দাঁড়িয়ে থেকেই জোরে ছেড়ে দিল ছোঁয়াকে। অনেকটা ওপর থেকে পড়ে ছোঁয়া কিছুটা ব্যথা পেল। এই তো নামিয়ে দিলাম, থাক এখানে। সকাল থেকে অনেক জ্বালিয়েছিস, এবার থাক পড়ে। বেশিবার বেড়েছে না? বলেই স্বাধীন সোজা টেবিলে গিয়ে বসলো। ও মা গো, ও বাবা গো, আমার কোমর ভেঙে গেল গো। আমার স্বামীর সংসার আমি কেমনে করব গো? কোথায় আমার স্বামী? এসে আমায় বাঁচাও গো। তোমার বউ আজ ইন্তেকাল করবে গো। স্বাধীন আবার উঠে যায়। স্বাধীনের ওঠা দেখে ছোঁয়া একেবারে থেমে যায়। না না না, আমি আর চিল্লাবো না। আমার স্বামী, তোমার বউ একদম ঠিক আছে। তোমার আসতে হবে না। স্বামী, তুমি দূরেই থাকো। চেয়ারে বসে ছোঁয়ার দিকে আধ চোখে তাকিয়ে বাঁকা হাসে স্বাধীন। ছোঁয়া ততক্ষণ ওখানেই পড়ে থেকে ওর প্রাণপুরুষটার খাওয়া দেখে। কত সুন্দর মানুষটা! কত মেয়ে এমন হ্যান্ডসাম ছেলের জন্য পাগল। ধবধবে ফর্সা ছেলেটির চেহারায় যেন অন্য কিছু আছে, একদম আলাদা সবার থেকে। বারবার ছোঁয়া সেই আলাদা কিছুটাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়। কখনো ওর চোখ দুটোকে আলাদা মনে হয়, তো কখনো ভ্রু দুটি, আবার কখনো ঠোঁটগুলো, তো আবার কখনো সুন্দর সাদা ঝকঝকে দাঁতগুলো। সবকিছুই সুন্দর, যেন আল্লাহ স্বাধীনকেই দিয়েছে এমন মনে করে ছোঁয়া। স্বাধীনের ডান সাইডের হালকা গ্যাজ দাঁতের প্রেমে চেয়ে ও কতবার পড়েছে তার ইয়াত্তা নেই। পৃথিবীর সব থেকে সুন্দর যেন ওর স্বাধীন ভাই।